হ্যালো এভরিওয়ান, একাদশ শ্রেণীর সবাইকে আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে স্বাগত। জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার এই জ্বলন্ত আর রোমাঞ্চকর রহস্যগুলো নিয়ে কথা বলতে আমি আজ ভীষণ এক্সাইটেড। তো চলো দেরি না করে পৃথিবীর একেবারে গভীরে যাওয়ার একটা যাত্রা শুরু করা যাক। আজকের এই যাত্রায় আমরা মূলত 5টা জিনিস দেখব। 1. আগ্নেয়গিরি আসলে কি। 2. এর ভেতরের মেকানিজম বা ম্যাগমা কিভাবে কাজ করে। 3. আগ্নেয়গিরির ধরন। 4. বহিস্থ ভূমিরূপ এবং সবশেষে অন্তর্বর্তী ভূমিরূপ। প্রথমেই আসা যাক সবচেয়ে বেসিক জায়গায়, আগ্নেয়গিরি কি? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছ এই যে আগ্নেয়গিরি বা ভলক্যানো, এটা আসলে ঠিক কি? আর এত এত আগুন, এগুলোই বা মাটির নিচ থেকে আসে কোথা থেকে? খুব সহজ ভাষায় যদি বলি, আগ্নেয়গিরি হল পৃথিবীর ভূত্বক বা ক্রাস্টের একটা ফাটল বা মুখ, যা সাধারণত গোলাকার হয়, আর এর ভেতর দিয়েই অত্যন্ত উত্তপ্ত পদার্থগুলো ছিটকে বাইরে বেরিয়ে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ফুটন্ত পদার্থগুলো কিন্তু পৃথিবীর ম্যান্টেলের একটা বিশেষ দুর্বল স্তর থেকে নিজেদের পথ খুঁজে নেয়। এই স্তরটাকে আমরা বলি অ্যাস্থেনোস্ফিয়ার। আর এই অগ্নুৎপাত বা ইরাপশন ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা দারুণ উদাহরণ দিই। জাস্ট একটু কল্পনা করো, 1883 সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে যে বিস্ফোরণ হয়েছিল, তার আওয়াজ এতটাই প্রচণ্ড ছিল যে সেটা শোনা গিয়েছিল পুরো 3000 মাইল দূর থেকে। লিটারালি 3000 মাইল। ভাবা যায়। এবার চলো যাই আমাদের দ্বিতীয় টপিকে, মেকানিজম বা প্রক্রিয়া এবং ম্যাগমা। ভূগোল পড়তে গিয়ে আমাদের প্রায়ই একটা ছোট্ট কনফিউশন হয়, তাই না? চলো সেটা প্রথমেই ক্লিয়ার করে নিই। কনসেপ্টটা একদম সিম্পল। যখন এই অত্যন্ত উত্তপ্ত গলিত পাথর পৃথিবীর ভূত্বকের নিচে থাকে, তখন আমরা একে বলি ম্যাগমা। আর সেই ম্যাগমা যখনই ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে বইতে শুরু করে, তখন তার নাম হয়ে যায় লাভা। অর্থাৎ ভেতরে থাকলে ম্যাগমা আর বাইরে এলে লাভা। একদম ক্লিয়ার, রাইট? তো এই পুরো ইরাপশন প্রক্রিয়াটা আসলে ঘটে কিভাবে? দেখো, ব্যাপারটা অনেকটা চেন রিয়াকশনের মতো। প্রথমে পৃথিবীর গভীরে থাকা তেজস্ক্রিয় উপাদানের কারণে তাপমাত্রা প্রচণ্ড বাড়তে থাকে। এরপর ফাটল তৈরি হওয়া বা চাপ কমে যাওয়ার কারণে শিলার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্টও কমে যায়। ঠিক তখনই প্রচুর পরিমাণে গ্যাস আর বাষ্প তৈরি হয়ে ম্যাগমাকে প্রচণ্ড শক্তিতে ওপরের দিকে ঠেলতে শুরু করে। আর এই প্রচণ্ড চাপের চূড়ান্ত পরিণতি হিসেবেই ঘটে সেই ভয়ঙ্কর অগ্নুৎপাত। আমাদের 3 নম্বর পয়েন্ট হল আগ্নেয়গিরির প্রকারভেদ বা টাইপস। সব আগ্নেয়গিরি কিন্তু দেখতে একরকম হয় না। যেমন ধরো শিল্ড বা ঢাল আগ্নেয়গিরি, এগুলোর ঢাল খুব মৃদু হয়, দেখতে অনেকটা উপুর করা বাটির মতো। এদের ব্যাসাল্টিক লাভা খুব তরল হয় বলে এরা তুলনামূলকভাবে কম বিস্ফোরক। হাওয়াইয়ের মাউনা লোয়া হল এর দারুণ একটা উদাহরণ। অন্যদিকে কম্পোজিট বা স্ট্র্যাটোভলক্যানোগুলো একদম লম্বাটে, খাড়া আর কোণাকার হয়। এদের অ্যান্ডেসাইটিক লাভা ভীষণ বিস্ফোরক, আর এরা মূলত ছাই ও লাভার স্তরে স্তরে গঠিত। মাউন্ট ফুজি বা মাউন্ট সেন্ট হেলেন্সের কথা নিশ্চয়ই শুনেছ, ওগুলো কিন্তু এই কম্পোজিট টাইপেরই। এখানে তোমাদের জন্য একটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট আছে। হাওয়াইয়ের বরফে ঢাকা মাউনা কিয়া আগ্নেয়গিরির নাম শুনেছ? এর উচ্চতা যদি আমরা এর মহাসাগরের তলদেশের বেস থেকে মাপি, তবে তা 10,000 মিটারেরও বেশি। তার মানে বুঝতে পারছো, উচ্চতার দিক থেকে এটা আমাদের মাউন্ট এভারেস্টকেও অনায়াসে ছাড়িয়ে গেছে। অবিশ্বাস্য, তাই না? 4 নম্বর সেকশনে আমরা দেখব এক্সট্রুসিভ বা বহিস্থ ভূমিরূপ। এখানে একটা বেসিক টার্ম আমাদের মাথায় রাখতে হবে। এক্সট্রুসিভ ল্যান্ডফর্ম বা বহিস্থ ভূমিরূপগুলো আসলে তৈরি হয় সেই সব পদার্থ দিয়ে যা অগ্নুৎপাতের সময় বাইরে ছিটকে পড়ে এবং খুব দ্রুত ঠান্ডা হয়ে ইগনিয়াস বা আগ্নেয় শিলা তৈরি করে। অর্থাৎ লাভা বাইরে এসে জমে যে পাথর তৈরি হয়, সেটাই ইগনিয়াস রক। এবার একটা কম্পোজিট ভলকানোর ভেতরের গঠনটা একটু ইম্যাজিন করো। মাঝখানে যে মূল নালী বা ভেন্ট থাকে, সেটা একদম নিচ থেকে সোজা ওপর পর্যন্ত চলে গেছে। আর খেয়াল করলে বুঝবে এই নালী চারপাশেই শক্ত লাভা এবং ছাই জমা হয়ে স্তরে স্তরে এই বিশাল উঁচু আগ্নেয়গিরিটা তৈরি করে। আর একদম চূড়ায় থাকে সেই বিখ্যাত জ্বালামুখ বা ক্রেটার। একটা জিনিস কিন্তু পরিষ্কার, অগ্নুৎপাতের সময় শুধু যে লাভাই বের হয় তা কিন্তু নয়। লাভার সাথে সাথে বেরিয়ে আসে পাইরোক্লাস্টিক ডেব্রি বা টেফরা। টেফরা মানে হলো আগ্নেয়গিরির ভেতর থেকে ছিটকে আসা টুকরো টুকরো পাথর। এর সাথে আরও থাকে বিশাল সব আগ্নেয় বোমা, ছাই, ধুলো এবং নাইট্রোজেন, সালফার ও ক্লোরিনের মতো মারাত্মক সব গ্যাস। সব মিলিয়ে এটা অত্যন্ত বিপজ্জনক আর ভয়ঙ্কর একটা মিশ্রণ। ফাইনালি আমাদের 5 নম্বর এবং শেষ টপিক, ইন্ট্রুসিভ বা অন্তর্বর্তী ভূমিরূপ। আচ্ছা, এবার দৃশ্যপটটা একটু উল্টে দেওয়া যাক। ধরো ম্যাগমা ভূত্বক ভেদ করে বাইরে আসতে পারল না, বরং মাটির অনেক গভীরে আটকা পড়ে গিয়ে সেখানে ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। তাহলে ঠিক কি ঘটবে বলে মনে হয়?
এর উত্তরটা লুকিয়ে আছে প্লুটোনিক রক্স বা প্লুটোনিক শিলার মধ্যে। ম্যাগমা যখন ভূপৃষ্ঠের অনেক গভীরে ধীরে ধীরে বেশ ধীরে ধীরে ঠান্ডা হয়ে শিলা তৈরি করে, তখন তাকে আমরা বলি প্লুটোনিক রক্স। আর এই শিলাগুলোই হলো আমাদের ইন্ট্রুসিভ বা উদ্ভেদী ভূমিরূপগুলো বোঝার চাবিকাঠি। মাটির নিচের এই হিডেন স্ট্রাকচারগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ম্যাগমা যখন মাটির নিচে আটকা পড়ে ঠান্ডা হয়, তখন সেটা অদ্ভুত সব জ্যামিতিক আকার ধারণ করে, যেন মাটির নিচে একটা বিশাল স্থাপত্য তৈরি হয়েছে। চলো খুব দ্রুত এই অন্তর্বর্তী কাঠামোগুলো একটু চিনে নিই। ব্যাথলিথ হল সবচেয়ে বড়, একেবারে গভীরের গ্রানাইট শিলার বিশাল একটা স্তর। ল্যাখোলিথগুলো দেখতে অনেকটা গম্বুজের মতো হয়, যার নিচের দিকটা একদম সমতল। আর সিল কখন তৈরি হয় জানো? যখন ম্যাগমা অনুভূমিকভাবে, মানে শিলার স্তরের সমান্তরালে জমা হয়। অন্যদিকে ডাইক হল যখন ম্যাগমা একটা দেয়ালের মতো খাড়া বা লম্বালম্বিভাবে জমাট বাঁধে। অর্থাৎ ম্যাগমা কোন দিকে প্রবাহিত হচ্ছে, অনুভূমিক নাকি খাড়াভাবে, সেটাই ঠিক করে দেয় এর চূড়ান্ত শেপ কেমন হবে। আজকের আলোচনা শেষ করার আগে তোমাদের একটা বিষয় নিয়ে ভাবতে বলবো। এই যে আগ্নেয়গিরি, এর কারণে কিন্তু অত্যন্ত উর্বর মাটির সৃষ্টি হয়। আবার এই আগ্নেয়গিরি থেকেই আমরা ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জিও পেয়ে থাকি। তো এই সব পজিটিভ দিক বিবেচনা করলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কি শুধুই একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া, নাকি এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটা আসলে আমাদের এই পৃথিবীকে নতুন করে গড়ার একটা অপরিহার্য প্রাকৃতিক চক্র? এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই জিওমরফোলজি জার্নিটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।